প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে বসন্তের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। সম্প্রতি আমরা 21শে ফেব্রুয়ারি উদযাপন করেছি, ঘরে বসে হলেও করেছি। এই কারণে সবাইকে আমি একটু দেরিতে হলেও আমাদের ভাষা দিবস বা শহীদ দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করব। দেখো, এর আগে আমি তোমাদের কবিতা পড়াচ্ছিলাম। কবিতা 6টা কবিতা পড়া হয়েছে। সর্বশেষ আমরা পড়েছি তাহারে পরে মনে। এরপরে কবিতাগুলো সাদিয়া ম্যাডাম পড়াবেন আর আমি তোমাদের নাটক পড়াই। উপন্যাস তোমাদের পড়া হয়ে গেছে আমি শুনেছি। এখন নাটকটা আমি আশা করি তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো, কারণ সিরাজউদ্দৌলার নাটকটা এমনিতেই ভালো লাগার কথা পড়তে। তোমরা পড়ে ফেলেছো আশা করি। তারপর আমাদের তো ক্লাস নিতে হবে, বুঝতে হবে। এই কারণে আমরা এই বিষয়ে আলোচনা করব। আজকে থেকে আমরা নাটকের ক্লাস শুরু করব। সিরাজউদ্দৌলা নাটক ক্লাসটা করার আগে আমাদের জানতে হবে যে নাটক আসলে কি। নাটক তো আমরা দেখি, টিভিতে দেখি, তারপরে তাই না, বর্তমানে আমরা নাটক দেখি, কিন্তু বা ওই যে নাটক আমরা অভিনয় করে থাকি অনেক সময় মঞ্চে, কিন্তু আসলে নাটকটা কি? নাটক হলো জীবনের পূর্ণ বা খণ্ড অংশের দৃশ্যময় যে রূপ, এটাকে যখন উপস্থাপন করা হয় সেটাই নাটক। সংজ্ঞাটা তোমরা বলতে পারো যে জীবনের পূর্ণ বা খণ্ডাংশের দৃশ্যময় বাণী রূপকে নাটক বলে। নাটক কিন্তু শুধু দৃশ্যময় বাণী রূপ হলে চলবে না। মনে রাখতে হবে নাটক একই সাথে আমরা দেখতে পাবো, এটা শোনা যায়, দেখা যায় এবং সাহিত্য হিসেবে পাঠও করা যায়, তাই না? নাটক তো আমরা সবাই জানি নাটক কি। তোমরা তো অনেকেই মঞ্চ নাটক, এখন মঞ্চ নাটক খুব কম হয়। মঞ্চ নাটক এখন যারা দেখে থাকে মাঝে মাঝে, ঢাকায় কিছু থিয়েটার আছে, সেখানে মঞ্চ নাটক হয়। বিভিন্ন ইউনিভার্সিটি তোমরা যখন যাবে তখন দেখবে যে সেখানে মঞ্চ নাটক হচ্ছে। আর টিভির নাটক আসলে ওইটা না। টিভিতে নাটকটা হচ্ছে, টেলিভিশনের নাটক হচ্ছে, কিন্তু আমরা এখানে নাটক বলতে যেটা বুঝছি সেটা হলো একটা সাহিত্য যেটা একই সাথে অভিনয়যোগ্য। নাটকটা কিন্তু শুধু পাঠের জন্য না, আমরা এখানে পাঠ করছি কিন্তু এটা অভিনয়যোগ্য। সুতরাং আমরা বলতে পারি নাটক সাহিত্যের এমন একটা মাধ্যম যা আমরা অভিনয় করতে পারি, আমরা শুনতে পারি এবং আমরা দেখতেও পারি, উপভোগ করতে পারি। বিভিন্নভাবে এটা উপভোগ করা যায়। নাটককে সংস্কৃতে বলা হয় দৃশ্যকাব্য। যে কাব্য তো আমরা সাধারণত পাঠ করি, কবিতা, তাই না, সেটা আমরা পাঠ করি, কিন্তু নাটকটা দৃশ্যকাব্য, এটা দেখতে হয়। নাটকের ভিতরে থাকে গতিশীলতা, তাই না? মঞ্চে অভিনয় করতে গেলে অবশ্যই গতিশীলতা থাকবে এবং উপন্যাসের মতো অত যে ঢিমে তালে এগোলে কিন্তু হবে না। নাটকটা খুব দ্রুত শেষ করতে হবে। তোমাদের নাটক পড়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে নাটকটা তোমরা পড়ছো এই নাটকটা কখনো না কখনো অভিনীত হয়। এটা কখনো না কখনো অভিনীত হয়েছে বা হবে বা হচ্ছে। তোমরা নিজেরা চাইলেও এটা অভিনয় করতে পারো। সেই কারণে নাটক পড়ার সময় সবসময় মনে রাখতে হবে যে সংলাপ উচ্চারণ পড়ছি, কিন্তু এটা আমরা অভিনয়ের মতো করেও আমরা বলতে পারি। বুঝতে পারছো? তাহলে কি নাটকটা কি? আবার বলি, জীবনের পূর্ণ বা খণ্ডাংশের দৃশ্যময় বাণীরূপকে নাটক বলে। একটা পুরো জীবনের ঘটনাও হতে পারে, আবার অল্প একটু সময়ের ঘটনাও হতে পারে, খণ্ডাংশের ঘটনাও হতে পারে। নাটকের উৎপত্তি বা ইতিহাস সম্পর্কে বলতে গেলে আমরা বলতে পারি যে গ্রিস দেশ, যেটা প্রাচীন গ্রিস দেশটা তোমরা নাম শুনে থাকবে। গ্রিসের সক্রেটিসের দেশ, প্লেটোর দেশ, অ্যারিস্টটলের দেশ, আমাদের মহাকাব্যের দেশ, সেই গ্রিস দেশে, সেখানে কিন্তু খুবই গ্রিস সভ্যতা তো খুবই প্রাচীন এবং উন্নত সমৃদ্ধ একটা সভ্যতা। সেখানেই নাটকের সূচনা হয় প্রথম। তাই গ্রিককে বলা হয়, গ্রিক জাতিকে বা গ্রিস দেশকে বলা হয় নাটকের সূতিকাগার। তবে আমাদের দেশে প্রাচীন ভারতবর্ষ যেটা, সেখানেও নাটক রচনা করা হতো, নাটক অভিনয় করা হতো। এদেশের মানুষ কিন্তু ওই প্রাচীন কাল থেকে নাটকে দক্ষতা দেখিয়েছে। এক সময় দেখো, এখন তো বিনোদনের অনেক মাধ্যম আছে, কিন্তু কিছু কাল আগের কথা চিন্তা করো, আজকে থেকে 50 বছর আগেও, 40 বছর বা তারও কম
30 বছর আগে, 20 বছর আগে, তখনও কিন্তু গ্রামাঞ্চলে বিশেষ করে বিনোদনের অন্য কোনো মাধ্যম ছিল না। তখন কি হতো জানো, ওই যে, তো আমরা জানি না তোমরা শুনেছো কিনা, যাত্রা ছিল। আমি দেখেছি ছোটবেলায় যাত্রা আসতো, তখন গ্রামে 7-8 দিন থাকতো এক একটা জায়গায়, সেখানে অভিনয় হতো নাটকের মতোই, কিন্তু যাত্রাটা আরেকটু জমজমাট। সেখানে নাটকের মতো এতটা নিয়ম শৃঙ্খলা নাই, তো এই কারণে খুবই মানে সেটা খুব ঝাঁক করে গ্রামে হতো, লোকজন দেখতো। মানে এগুলো ছিল নাটক, যাত্রা, অভিনয়, এগুলো ছিল কিন্তু বিনোদনের মাধ্যম। এবং প্রাচীনকালে এটাকে কিন্তু একটা উৎকৃষ্ট শিল্প বলা যায়, কারণ এটা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটা শিল্প, তাই না? নাটক যখন রচনা করছে, এটা একটা সাহিত্য, অদ্ভুত একটা বিষয় নাটক, কিন্তু একই সাথে আমাদের আনন্দ দিচ্ছে অভিনয়ের মাধ্যমে, আমরা দেখছি, আমরা বিনোদন পাচ্ছি, আবার সেই সাথে একটা উৎকৃষ্ট শিল্পে পরিণত হয়েছে। নাটক প্রথম দিকে খুব নিয়ম শৃঙ্খলার ভেতর আবদ্ধ ছিল। আমাদের সংস্কৃত শাস্ত্রের পণ্ডিত, রসশাস্ত্রের পণ্ডিত ভরত মুনি, তিনি নাটকের শ্রেণী বিভাগ করেছেন, নাটকে কি কি থাকতে পারে বিভক্ত করেছেন। কালিদাস, এরা আমাদের ভারতবর্ষের পণ্ডিত, তারা কিছু নিয়ম কানুন বলে দিতেন, যে স্থান, কাল, ঘটনা এর ঐক্যগুলো মেনে যাতে নাটক রচিত এবং অভিনীত হয়। এগুলো আগে ছিল, যে স্থান কোথায় হচ্ছে, কাল অর্থাৎ সময়টা কখন, ঘটনাটা কি ঘটছে, এগুলো আগের নাটকে বা কিছুকাল পূর্ব পর্যন্ত 19 শতকের প্রথম দিকে যে নাটকগুলো রচিত হচ্ছে, সেখানেও কিন্তু স্থান, কাল এগুলো খুব করা হতো, অনুসরণ করা হতো, খুব মেনে চলা হতো। কিন্তু বর্তমানে নাটক দেখি, এখন যারা নাটক রচয়িতা বা কিছুদিন আগ পর্যন্ত, যেমন নাট্যাচার্য সেলিম আল দীন বা আলাউদ্দিন আল আজাদ, আমাদের এই যে বিখ্যাত নাট্যকার যারা আছেন, এনারা তেমন একটা মানেননি। আমি দেখেছি স্থান কালের দূরত্ব, ওই স্থান কালের ঐক্য, এটা এতটা মানেননি। যাই হোক, তবু আমাদের জানতে হবে যে নাটকের ক্ষেত্রে স্থান, সময় এবং ঘটনার ঐক্য মেনে নাটক রচিত হতো বা হওয়া উচিত একটা আদর্শ নাটক। এবং আধুনিক নাটকে এই গুরুত্বটা হ্রাস পেয়েছে। নাটকের ভিতর কি কি থাকে, এটা আমাদের প্রারম্ভিক আলোচনা একটু জানতে হবে। যে প্রারম্ভ থাকে, প্রারম্ভ মানে ভূমিকা, নাটকটা শুরু হচ্ছে, না কিছু ঘটনা হচ্ছে, কিছু চরিত্রের সমাবেশ ঘটছে, এইভাবে নাটক শুরু হচ্ছে, তাই না? হঠাৎ করে শুরুতেই তো নাটকের দ্বন্দ্ব শুরু হয়ে যায় না, শুরুতেই তো কিছু একটা ভালো দিক দিয়ে বা একটা সংকট দিয়ে হতে পারে, এইভাবে সূচনা একটা বা ভূমিকা, এটাই হলো প্রারম্ভ, মানে যেটা শুরুটাকে প্রারম্ভ বলা হয়। নাটকের ক্ষেত্রে যেটা হয় জানো, 5টা অঙ্ক থাকবে, এরকম নিয়ম ছিল এক সময়। তারপরে এক সময় হলো যে 3টে অঙ্ক থাকবে নাটকে, এরকম কিছু নিয়ম ছিল। বর্তমানে ওই নিয়মগুলো অতটা অনুসরণ করা হয় না। তবে আমরা যেহেতু যে নাটকটা পড়বো, এই নাটকটাই কিন্তু অঙ্ক বিভাগ, দৃশ্য বিভাগগুলো ঠিক আছে, এখানে আমরা সেটা দেখতে পাবো। তাহলে প্রারম্ভ মানে শুরু, ভূমিকা। প্রবাহ শব্দের অর্থ হলো নাটক শুরু হওয়ার পরে কিছুকাল মানে সমান্তরালভাবে নাটকের ঘটনাটা ঘটে যায়, বুঝতে পারছো? আর উৎকর্ষ মানে হলো নাটকের ভেতরে দেখবে যে দ্বন্দ্ব থাকে পারস্পরিক, তারপরে মানুষের এই যে সেখানে কোনো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে নাটকটা ঘুরপাক খাচ্ছে, সেটাই হলো উৎকর্ষ, বুঝতে পারছো? সিরাজউদ্দৌলা নাটকটা যখন হচ্ছে, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এর উৎকর্ষ কোনটা, এর উৎকর্ষ হলো পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধটাই হলো এই নাটকের উদ্দেশ্য। আগে যে ঘটনাগুলো ঘটছে সবই এর প্রবাহ হিসেবে ঘটছে, ঘটতে ঘটতে তারপরে একসময় ক্লাইম্যাক্স, আমরা যেটা ক্লাইম্যাক্স বলি, সেটাই উৎকর্ষ। সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে পলাশীর যুদ্ধ হচ্ছে এবং গ্রন্থি মোচন, এর অর্থ হলো যে সবকিছুর একটা জট পাকিয়ে যায়, বুঝতে পারছো? তোমরা নাটক পড়তে গেলে এটা বুঝবে। এবং আগেও তোমরা কিন্তু একটা নাটক পড়ে এসেছো, সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপীর নাটক পড়ে এসেছিল, সেখানে কিন্তু ঘটনাটা তাই ছিল। প্রথমে নৌকায় যাচ্ছে, তাই না? নৌকায় হচ্ছে এক জমিদার তার ছেলেকে নিয়ে যাচ্ছেন, ওটা ছিল প্রারম্ভ। তারপরে প্রবাহ কি হলো, একটা মেয়ে নৌকায় এসে উঠেছে,
তারপরে ঘটনা ঘটছে, মেয়েটা তার বিপদের কথা বলছে, জমিদার গিন্নিকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে রান্নাবাড়ি। তারপরে পীর এসে উঠছেন। এই যে প্রবাহ, এইগুলো কিন্তু প্রবাহ ঘটছে। হঠাৎ করে পীর সাহেব বুঝতে পারলো যে এই যে মেয়েটা নৌকায় আছে, নাম তাহেরা ছিল না কি ছিল, যাই হোক, সে তার স্ত্রী। তখন কিন্তু ঘটনাটা হঠাৎ করে ঘটে যাচ্ছে। হ্যাঁ, তখন কিন্তু নাটকটার উৎকর্ষ। তারপরে গ্রন্থি মোচন, শেষে উপসংহার। এই যে ঘটনাগুলো আস্তে আস্তে ঘটছে, তাই না? তোমরা ওই নাটকটাই পড়েছিলে, সিরাজউদ্দৌলা নাটকও দেখা যাবে যে একটা জট পেকে যাবে, শেষে আবার জটটা খুলবে। সিনেমা যখন তোমরা দেখো, অ্যাকশন মুভি যেগুলো আর কি, সেগুলো দেখবে যে প্রথমে এরকম একটা জট আছে, নায়ক নায়িকার মিল হতে চাচ্ছে না, শেষে একটা ঘটনা ঘটলো। হ্যাঁ, তারপরে এক সময় যে বাবা মা সবাই হ্যাঁ ঠিক আছে মিল 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 মহব্বত হয়ে গেল। এটা হলো গ্রন্থিমোচন। বুঝতে পারছো? গ্রন্থিমোচন মানে গিট, একটা গিট লেগেছে, সেটা খুলে যাওয়া। আর শেষে হলো এবার সবাই সুখে শান্তিতে ঘর করিতে লাগিল, এটাই হলো উপসংহার। এরকম হবে যে প্রবাহ, প্রারম্ভ, ভূমিকা, তারপরে প্রবাহ, মানে কিছু দূর এমনিতেই ঘটনাটা ঘটে যাওয়া। উৎকর্ষ হলো একদম ক্লাইম্যাক্সে চলে যাওয়া, মূল যে ঘটনা সেটাই হলো উৎকর্ষ। গ্রন্থিমোচন হলো তার পরের যেটা, যেমন মারামারি খুনোখুনি সবকিছু উৎকর্ষে হলো, তারপর গ্রন্থিমোচনে এসে একটা শান্তি নেমে আসলো বা একটা সমাধান হলো। আর উপসংহার মানে তো শেষ। এই বিষয়গুলো একটু মাথায় রেখে তোমরা নাটক পড়বে। বাংলা নাটক সম্পর্কে আমাদের একটু জানার প্রয়োজন আছে। এদেশে কিন্তু প্রচুর পরিমাণে সংস্কৃত নাটক রচিত হতো, কিন্তু বাংলা নাটক রচনা হওয়া শুরু হয়েছে 19 শতকের, যখন এদেশে নবজাগরণ শুরু হয়। আমাদের দেশেও কিন্তু নবজাগরণ হয়েছিল, এবং ইংরেজরা আসার পর ওই যে মাইকেল মধুসূদন দত্ত বা সাহিত্যের ক্ষেত্রে, এটা শুধু সাহিত্যের ক্ষেত্রে না, সমাজের ক্ষেত্রেও ইংরেজদের আগমনে এদেশের নবজাগরণের সূচনা। ওই দেশের হাওয়া আমাদের দেশে এসে যখন লাগে তখন শুরু হয় নবজাগরণ। এই সময়ে কিন্তু এদেশে মানুষ বিনোদনের মাধ্যম হিসেবে পাশ্চাত্যের অনুকরণে, ইংল্যান্ডের অনুকরণে বা লন্ডনের অনুকরণে এদেশেও কিন্তু মঞ্চ নাটক, তখন এক নাটক মঞ্চস্থ করার প্রচেষ্টা শুরু হয়। এবং 1795 সালে হেরাসিম লেবেদেভ নামে একজন, তিনি একটা নাটক মানে অনুবাদ করান আর কি, ডিসগুইজ নামে একটা নাটক, ছদ্মবেশ তার বাংলা, এটা তিনি অনুবাদ করিয়ে প্রথম মঞ্চস্থিত করেন 1795 সালে। তাহলে বাংলা নাটক কিন্তু এই সময় শুরু হচ্ছে হেরাসিম লেবেদেভের প্রচেষ্টায়। এরপর কিন্তু ওটাকে আমরা সার্থক নাটক বলতে পারি না, ওটা একটা অনুবাদ ছিল এবং তেমন সার্থক হয়নি যেহেতু। তারপর রামনারায়ণ তর্করত্নের কুলীনকুল সর্বস্ব, এটাই ছিল বাংলার প্রথম নাটক। সেই সময়কার সমাজের ব্রাহ্মণদের আচার আচরণ এইগুলো নিয়ে রামনারায়ণ তর্করত্ন নাটক লিখলো। এটাও কিন্তু অভিনয়ের জন্য হয়েছে। তখন যে নাটকে লেখা হতো সেটা কিন্তু অভিনয় করা হতো। বড় বড় জমিদারদের নাট মন্দিরে, বাড়িতে তারা তো অনেক পয়সা টয়সা ব্যয় করতেন, তখন এই নাটকগুলো অভিনীত হতো। কুলীনকুল সর্বস্ব এটা সার্থক নাটকে পরিণত হয়নি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা, এটাই সার্থক নাটক। মানে উনি দেখছেন যে সবাই এত নাটক লিখছে, কোন নাটকই ভালো হচ্ছে না। হ্যাঁ, কি লেখে মাইকেল মধুসূদন দত্ত, তো তুমি তো জানো পড়তে গিয়ে, তার ভিতর অহংকার ছিল, এক ধরনের জ্ঞানের অহংকার। তিনি বলছে, আরে বাবা কি নাটক লিখছে। উনি বলেছিলেন যে অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়েও বঙ্গে, মানে এই বাংলার মানুষ অলিক নাটক দেখে দেখে, এসব কি মানুষে দেখে, এ দেখো নাটক আমি লিখে দিচ্ছি। তাই বলে তিনি শর্মিষ্ঠা লিখলেন। তারপর থেকে আরো অনেক নাটক, কৃষ্ণকুমারী বা কিছু প্রহসন লিখেছিলেন তিনি, বুড়ো শালিকের ঘাড়েরও, একে কি বলে সভ্যতা, ইত্যাদি ইত্যাদি। এরপর লিখেছেন দীনবন্ধু মিত্র, তোমরা জানো নীল দর্পণ খুব বিখ্যাত একটা নাটক তার। গিরিশচন্দ্র ঘোষ প্রচুর নাটক রচনা করেছেন, নাট্যাচার্য, নাট্যকারদের গুরু তিনি। দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়, তিনি অনেক নাটক লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, তার হাতে কিন্তু বাংলা নাট্য সাহিত্য সমৃদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক নাটক আছে, আমরা জানি। আজকে আমরা যে নাটক নিয়ে কথা, তারপর থেকে নাটক কিন্তু বাংলাদেশে অনেক নাট্যকার নাটক লিখেছে। 47 সালে দেশ বিভক্ত হওয়ার পর সিকান্দার আবু জাফরের কথা আমরা জানি, তিনি কিন্তু একজন যথার্থ শক্তিমান নাট্যকার ছিলেন। 1918 সালে তিনি জন্মগ্রহণ করেন, 75 সালে মৃত্যুবরণ করেন, এবং
ওনার মানে শুধু নাটক রচনা না, সিকান্দার আবু জাফর কিন্তু একজন গীতিকার ছিলেন, একজন সাংবাদিক ছিলেন, এবং এদেশে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী যে মানে স্বাধীনতাকামী যে আন্দোলনগুলো, সেখানে সিকান্দার আবু জাফরের পত্রিকা, সমকাল পত্রিকা খুব ভূমিকা ছিল। এবং অনেক গান, কিছু বিখ্যাত গান তিনি লিখে, যে জনতার সংগ্রাম চলবে চলে, এই গানগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছিল। তিনি কিন্তু প্রচন্ড শক্তিমান একজন নাট্যকার ছিলেন। তার জন্ম সাতক্ষীরায় 1918 সালে, বিখ্যাত সমকাল পত্রিকা সম্পাদনা করেন, তাই না, যে এখানে আছে বিষয়টা। তিনি পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে কলম ধরেন, সাহিত্যের বিভিন্ন শাখায় তার পদচারণা ছিল। নাটক লিখেছেন, কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, সমালোচনা লিখেছেন, এবং গীতিকার কেবল বললাম যেটা, সিরাজউদ্দৌলার নাটক তার অমর সৃষ্টি। দেখো, সিরাজউদ্দৌলার নাটকটা যে আমরা আজকে পড়বো, এই সিরাজউদ্দৌলার নাটক যে শুধু ইনি লিখেছেন তা নয়, সিকান্দার আবু জাফর যে সিরাজউদ্দৌলার নাটক লিখেছেন তা নয়, তার আগে সিরাজউদ্দৌলার ঘটনাটা এমন গুরুত্বপূর্ণ একটা ঘটনা বাংলা সাহিত্যের, বাংলার ইতিহাসের, বাঙালির জীবনে, শুধু বাঙালি না, ভারতবর্ষের জীবনে, উপমহাদেশের মানুষের জীবনে এমন গুরুত্বপূর্ণ একটা ঘটনা, যেটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। বিশেষ করে গিরিশচন্দ্র ঘোষ, তিনি বিখ্যাত সিরাজউদ্দৌলার নাটক রচনা করেন, এবং তারপরে শচীন্দ্রনাথ সেনগুপ্ত যেটা লেখেন সিরাজউদ্দৌলার নাটক, এটা খুবই মানে এটাই বলা যায় সবচেয়ে, এই যত যত নাটক রয়েছে তার ভিতর সবচেয়ে মানে ভালো, এটা শ্রেষ্ঠ নাটক সিরাজউদ্দৌলাকে নিয়ে রচনা করেন, সমৃদ্ধ নাটক রচনা করেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এরপর আরো কয়েকজন লিখেছেন। তারপরে শেষে আমাদের সিকান্দার আবু জাফর লিখলেন সিরাজউদ্দৌলা। তাহলে তো কি একই বিষয় নিয়ে নাটক লেখা হচ্ছে, কিন্তু জনপ্রিয় হচ্ছে। একই বিষয় নিয়ে নাটক লেখা হচ্ছে, কিন্তু কেউ মনে করছে না যে ওটা একবার দেখা হয়ে গেছে, পড়া হয়ে গেছে, আর কেন পড়বো। বিষয়ের অভিনবত্ব এসেছে, এক একবার এক একটা বিষয় এখানে আসছে, বুঝতে পারছো? এই জন্য কিন্তু মানে গিরিশচন্দ্র ঘোষ যেটা বাদ দিয়ে গেছেন সেটা শচীন সেন লিখেছেন, আবার শচীন সেন যেটা বাদ দিয়ে যাচ্ছেন সেটাকে নিয়েই তোমার সিকান্দার আবু জাফর লিখছেন। এই কারণে নাটকগুলো মনে হচ্ছে না যেটা একবার পড়া হয়ে গেছে আর কি পড়বো, বারবার পুনরাবৃত্ত হলেও নাটকটার জনপ্রিয়তা কমছে না। হ্যাঁ, এই যে বিষয়গুলো ছিল না গিরিশ ঘোষ শচীন সেনের নাটকে, ঠিক সেইগুলোকে নিয়ে সিকান্দার আবু জাফর পুনরায় নাটক রচনা করলেন। পলাশীর যুদ্ধ আমরা জানি, এটা আমাদের আসলে লজ্জার ইতিহাস, বাঙালি হিসেবে আমাদের লজ্জার ইতিহাস। ইতিহাস তো গৌরবের ইতিহাসের কথা আমরা বলি, আমরা আমাদের সংগ্রামের কথা বলি, অনেক কিছু বলি, ইতিহাস স্মরণ করি, কিন্তু আমরা পলাশীর কথা যখন স্মরণ করি, সেটা বাঙালি হিসেবে, ভারতবাসী হিসেবে, বাংলাদেশি হিসেবে, এবং সর্বোপরি মানুষ হিসেবে আমাদের প্রচন্ড লজ্জার একটা ইতিহাস। এই পলাশীর প্রান্তরে যে ঘটনা ঘটেছিল, সিরাজউদ্দৌলার নাটকে মূলত আমরা সেই ঘটনাটা জানার চেষ্টা করব, সাথে সাথে আমরা নাটক পড়ব। তাই না? সিরাজউদ্দৌলা মূলত আমরা জানি এক ভাগ্যহত নবাবের ভাগ্য বিপর্যয়ের কাহিনী। এখানে কিন্তু ঘটনাটা ঘটছে, তার ভাগ্যটা কিভাবে বিপর্যস্ত হচ্ছে, এবং তার মাঝ দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য কিভাবে অস্তমিত হচ্ছে, সেই বিষয়টা আমরা এই নাটকের মাধ্যমে পড়ার চেষ্টা করব। তোমরা টেক্সট পড়ো, তাহলে সামনের ক্লাস থেকে আমরা এই বিষয়ে আলোচনা করবো। আমি আশা করি পড়েছো, আমি একটু যেটা বললাম অবশ্যই পড়ে ফেলেছো, কিন্তু পুনরায় আর একবার পড়তে হবে, এবং এই ক্লাসগুলো শুনবে, তাহলে তোমাদের আর বেশি একটা করার প্রয়োজন হবে না, তোমরা পারবে। ঠিক আছে? ভালো থাকো, সবার জন্য শুভকামনা।